প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা সমাধান করি। প্রথম প্রশ্নটি ছিল প্রিপোজিশন সংক্রান্ত। আমি এটা বাংলা অর্থসহ সমাধান করব যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। মূলত এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের নাম হলো এ মাদার ইন ম্যানভিল। গল্পের লেখক হলেন মার্জরি কিনেন রলিংস। এই গল্পটি তোমাদের টেক্সট বুকে রয়েছে, প্রয়োজনে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। দি অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন্স। এতিমখানাটি ক্যারোলাইনা মাউন্টেন্সের উঁচুতে অবস্থিত ছিল। দ্য রাইটার ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। শরৎকালে লেখক সেখানে গিয়েছিলেন বা সেখানে ছিলেন। আমরা জানি শাল মাছ ঋতুর পূর্বে ইন ব্যবহার করতে হয়, সুতরাং এখানে ইন হবে। শি প্রিফার্ড পিসফুল এনভায়রনমেন্ট। তিনি শান্তিপূর্ণ একটি পরিবেশ পছন্দ করেছিলেন। টু প্যান সাম ট্রাভেলসাম রাইটিং। কিছু ঝামেলাপূর্ণ লেখালেখি করার জন্য। আমরা সাধারণত জানি প্যান অর্থ কলম, কিন্তু প্যান অর্থ লেখা, এই অর্থও ব্যবহার করা যায়। শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার। তিনি চেয়েছিলেন পাহাড়ের যে বাতাস, টু ব্লো আউট, শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়াকে, ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স, যেটা সাবট্রপিক্সে দীর্ঘদিন যাবৎ ছিল। শি ওয়াজ হোমসিক ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস। ম্যাপল গাছের যে পাতা, সেই পাতা যেটা উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে থাকে অথবা হলুদ বর্ণ ধারণ করে থাকে, তার প্রতি ছিল তীব্র আকাঙ্ক্ষা, আর এই জন্যই বাড়ির প্রতি তার ছিল টান, যেটাকে হোমসিক দিয়ে বোঝানো হয়েছে। আর এই লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে থাকে ইন অক্টোবর। আমরা ইতিমধ্যে জেনেছি যে যদি ঋতু বোঝায়, সাল বোঝায়, মাস বোঝায়, তাহলে ইন ব্যবহার করব। সুতরাং এখানে ইন ব্যবহার করতে হবে। অ্যান্ড ফর মেনি আদার থিংস, এবং অন্য অন্য অনেক জিনিসের কারণে বাড়ির প্রতি তার ছিল তীব্র আকর্ষণ। অর্থাৎ যেখানেই যেতেন তিনি বাড়ির প্রতি টান অনুভব করতেন। শি ফাউন্ড দেম অল। তিনি সব কিছুই পেলেন। লিভিং ইন এ কেবিন, একটা কেবিনে বসবাস করে। বিলঙ্গিং টু, আমরা জানি বিলংয়ের পরে টু ব্যবহার করতে হয়। এই কেবিনের মালিক হলো দি অরফানেজ। বিলঙ্গিং টু দ্য অরফানেজ, এই কেবিনটি ছিল এতিমখানা। হাফ এ মাইল বিয়ন্ড অরফানেজ ফার্ম, যেটা অরফানেজ ফার্ম থেকে, এতিমখানার ফার্ম থেকে আধা মাইল দূরে ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নং 2-তে। এখানে যে ফ্রেজগুলো রয়েছে, এই ফ্রেজগুলো ব্যবহার করে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এটা অনেক সহজ। আমি মনে করি কেউ যদি 8 থেকে 10টি ভালোভাবে সমাধান করতে পারে, তার জন্য কোশ্চেন নং 2 সমাধান করা খুবই সহজ। দিস কিডস আর ফান লাভিং। এই বাচ্চাগুলো হইচই, হাসি খুশি এগুলো পছন্দ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেন রয়েছে, উড রাদার এবং দেন একটি ফ্রেজ রয়েছে, যার দ্বারা দুটি কাজের মধ্যে প্রথম কাজটিকে বেশি পছন্দ করা বা প্রাধান্য দেওয়া অর্থে ব্যবহৃত হয়। দে উড রাদার প্লে দেন স্টাডি। তারা পড়াশোনা করার চাইতে বরং খেলাধুলা করবে। অর্থাৎ স্টাডি এবং প্লেকে তারা প্রাধান্য দিয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম উড রাদার হবে, আর আমরা আরও সহজে বুঝতে পারলাম এখানে দেন আছে সেটা দেখে। শি ইজ অ্যান ইরেসপন্সিবল পারসন। তিনি একজন দায়িত্বহীন ব্যক্তি। ইউ কান্ট ট্রাস্ট হার উইথ ইউর ডগ। তোমার যে ডগ রয়েছে, তোমার যে কুকুর রয়েছে, সেটা দিয়ে তুমি বিশ্বাস করতে পারো না। লেট অ্যালোন উইথ ইউর চাইল্ড। লেট অ্যালোন মানে হলো পরের কথা, দূরের কথা। তোমার কুকুরকে রেখেই তাকে বিশ্বাস করতে পারবে না, আর তোমার বাচ্চাকে তুমি তার কাছে কিভাবে রাখবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি গ্যাপ রয়েছে, একটি গ্যাপ, দুটি গ্যাপ, আর এই দুটো অপশনে আমরা দেখতে পাচ্ছি দুটি গ্যাপের অ্যান্সার রয়েছে। অ্যাটলিস্ট আমরা এটা বুঝতে পারলাম হয় এই অপশনটি হবে, না হয় এই অপশনটি হবে। এখন আমাকে জানতে হবে হোয়াটস লাইক মানে কি। হোয়াটস লাইক মানে হলো কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক মানে হলো দেখতে কেমন। তাহলে এখানে আমরা মূলত হোয়াটস লাইক ব্যবহার করব। হোয়াটস ইউর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিসটি কেমন। আই লাভ ইট, দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি পিসফুল। শো পুনরায় শুরু হলো। দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোর্ড।
পাওয়ার সাপ্লাই যখন রিস্টোর্ড হলো, পাওয়ার সাপ্লাই যখন আবার শুরু হলো, তখন সাথে সাথে শুরু হয়ে গেল, সাথে সাথে বা যখনই, সেই অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। ইট ওয়াজ এ গ্রেট রিলিফ ফর দ্য স্পেকটেটর্স। স্পেকটেটর্স মানে হলো দর্শক, দর্শকদের জন্য এটা ছিল এক বিশাল স্বস্তিকর বিষয়। আই হ্যাভ টু মিট মাই আন্ট ইন 15 মিনিটস। 15 মিনিটের মধ্যে আমাকে আমার আন্টের সাথে সাক্ষাৎ করতে হবে। যখন আমরা কোনো অ্যাডভাইস বুঝাবো তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আই হ্যাড বেটার গো নাও অর আই উইল বি লেট। আমার এখন যাওয়া প্রয়োজন, অন্যথায় আমার দেরি হবে। দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। আবহাওয়া খুবই গরম এবং আর্দ্রতাপূর্ণ। এখানে সাবজেক্টের ঘরে গ্যাপ রয়েছে, আর সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, আশা করা হচ্ছে, ইট উইল রেইন দিস ইভিনিং, এই সন্ধ্যায় বৃষ্টি হবে। ইংরেজিতে একটি স্ট্রাকচার রয়েছে, প্রথমে দেয়ার ব্যবহার করতে হয়, তারপর ভার্ব ব্যবহার করতে হয়, দেন সাবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, শুরুতে দেয়ার প্রয়োজন, সুতরাং উত্তর হবে দেয়ার। দেয়ার গোস এ প্রভাব, একটি প্রবাদ রয়েছে, দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। সো উই মাস্ট বি ইউনাইটেড টিল উই রিচ আওয়ার গোল। যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই ততক্ষণ আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন ড্যাশ ওয়্যার ইউনিফর্মস। আমরা জানি স্কুল চিলড্রেনদেরকে বিশ্বের অনেক দেশেই ইউনিফর্ম পরতে হয়, সুতরাং কোনো কিছু করা উচিত, করা দরকার বা প্রয়োজন, সেই অর্থে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হলো, এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করব নাকি হ্যাজ টু ব্যবহার করব? স্কুল চিলড্রেন এটা প্লুরাল, সুতরাং আমরা অ্যান্সারটা লিখব হ্যাভ টু। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন, শেক্সপিয়ার ওয়াজ বর্ন। খুবই সিম্পল অ্যান্সার এটা। তিনি জন্মগ্রহণ করেছেন অ্যান্ড রেইজড ইন স্ট্রাটফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড আপন অ্যাভনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন। ইতিমধ্যে আমরা এটা ব্যবহার করেছি, আর 2 গ্যাপ বিশিষ্ট যে অ্যান্সার এটা বাকি আছে, সুতরাং হোয়াট ডাজ লুক লাইক হবে, যার অর্থ হলো দেখতে কেমন। দ্যাট হোয়াট ডাজ অ্যান আর্কটিক ফক্স লুক লাইক। আর্কটিক ফক্স বিশেষ এক ধরনের ফক্স, আর্কটিক অঞ্চলের সম্ভবত, সেটা দেখতে কেমন। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই, বাট ইউ ক্যান অলওয়েজ গুগল দ্য টার্ম অ্যান্ড ফাইন্ড আউট। গুগলে তুমি সেটা খুঁজে বের করে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন এখন আমরা সমাধান করব। 3 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে গ্রামাটিক্যাল রুলসও খেয়াল করতে হবে এবং লজিকের দিকেও খেয়াল রাখতে হবে। দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে, গতকাল অল্প বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, এইখানে কিন্তু গ্রামারের রুলস রয়েছে। ইফ যুক্ত অংশ, সাবজেক্ট রয়েছে, হ্যাড রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। সুতরাং দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট ব্যবহার করব উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। যদি প্রচুর বৃষ্টি হতো, দ্য স্ট্রিটস উড হ্যাভ গন আন্ডার ওয়াটার, রাস্তাগুলো পানির নিচে চলে যেত। স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে, অন্য গ্রহণযোগ্য অ্যান্সারও অ্যাকসেপ্টেবল হবে, তবে অবশ্যই স্ট্রাকচার মিলতে হবে। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপেটাইজিং, যদিও জাঙ্ক ফুড দেখতে অনেক মুগ্ধকর, ক্ষুধা উদ্রেক করে, দে আর নট হেলদি, তারা স্বাস্থ্যকর নয়। উই শুড অ্যাভয়েড দেম, আমাদের উচিত এগুলোকে অ্যাভয়েড করা। অপরচুনিটিস ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তুমি সফল হতে জীবনে, প্রোভাইডেড দ্যাট, যদি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা ইফের নিয়মে হবে, এবং এটা কিন্তু অলরেডি আমরা এ নম্বরে এই রুলসটা ব্যবহার করেছি। ইফ যুক্ত অংশ কি হলে অন্য অংশটা সাবজেক্ট হয়ে থাকে, উড হ্যাভ হয়ে থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। অন্য অংশটা অবশ্যই ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সুতরাং এইখানে আমরা ব্যবহার করব ইউ হ্যাড ইউজড দ্য চান্স প্রপারলি, তুমি যদি তোমার সুযোগটা যথাযথভাবে ব্যবহার করতে, তুমি সফল হতে। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ওয়াক্স ভেরি স্লোলি, তিনি খুব আস্তে হাঁটেন। লেস্ট, লেস্টের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, শুড ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। লেস্ট মানে হলো আশঙ্কা করা, লেস্ট হি শুড ফল ডাউন, পাছে সে যদি পড়ে যায়। দি অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি, বর্জ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে।
অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে দূষিত করছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। সুতরাং এখানে আমরা ব্যবহার করতে পারি উই থট অ্যাবাউট ইট, থিঙ্কের পাস্ট ফর্ম থট, এটা নিয়ে আমাদের চিন্তা করার এখনই উপযুক্ত সময়। আই উইশ আই ওয়ার এ পোয়েট, এক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। সাবজেক্ট তো দেওয়াই আছে, এখন এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, সাধারণত এক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয় না, ওয়ার ব্যবহার করতে হয়। আমার ইচ্ছা আমি যদি কবি হতাম, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, আমার যে অনুভূতি সেগুলো আমি কবিতায় প্রকাশ করতাম। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইট, আমাদের প্রয়োজন এটা শিখা। অ্যাজ মানে হলো কারণ, যেহেতু ইট হেল্পস আস টু কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে এটা সাহায্য করে থাকে যোগাযোগ করার জন্য। কিরণ গট এ ফরেন স্কলারশিপ, কিরণ একটি ফরেন স্কলারশিপ পেয়েছে, বিদেশি স্কলারশিপ পেয়েছে। শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতই খুশি ছিল যে শি কুড নট এক্সপ্রেস হার ফিলিংস, সে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিল না। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, এটা ছিল আমার প্রথম লেকচার। আই ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি, আমি এতই নার্ভাস ছিলাম যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছিলাম না। স্ট্রাকচার হলো টু এবং এ পাশে টু এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যদিও সেন্টেন্সটি হাবোধক কিন্তু নাবোধক অর্থ প্রকাশ করবে। যেমন শি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারে না। ম্যানার্স ডিফাইন এ ম্যান, ম্যানার একজন মানুষকে সংজ্ঞায়িত করে, মানুষের আচার আচরণ প্রকাশ করে মানুষটা কীরকম। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন, আমরা সবসময় একজন ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট করে থাকি, প্রশংসা করে থাকি। হু ইজ জেন্টল অ্যান্ড কাইন্ড, যে ভদ্র এবং দয়ালু। এরই মাধ্যমে কোশ্চেন 3 কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে আসছি কোশ্চেন 4-এ, রাইট ফর্মস অফ ভার্ব। ভার্বের যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে, তুলনামূলক সহজ, কারণ কোন ভার্বটি ব্যবহার করতে হবে সেটা কিন্তু পাশেই ব্র্যাকেটে দেওয়া আছে। এরকম যদি হতো যে এখানে বক্স করে দেওয়া থাকতো এবং সেখান থেকে বাছাই করে আনা লাগতো, তাহলে কিন্তু বেশ জটিলতা ছিল। ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। ব্র্যাকেটে যখন বি থাকবে তখন মনে করতে হবে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের কেউ একজন ব্যবহার হবে, সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে। ক্রিকেট যেহেতু সিঙ্গুলার, সুতরাং এখানে ইজ ব্যবহার করতে হবে। নাওয়াডেজ পিপুল, বর্তমানে মানুষজন, তাহলে এটা কিন্তু বর্তমানের কথা বলেছে। ইচ্ছা পোষণ করে টু ওয়াচ, তাহলে যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। টু ওয়াচ ইট টু গেট প্লেজার, আনন্দ পাওয়ার জন্য মানুষ এটা দেখার ইচ্ছা পোষণ করে থাকে আজকাল অথবা বর্তমানে। ক্রিকেটকে বলা হয়, এটা প্যাসিভ করতে হবে। আমি যদি বলি ক্রিকেট কলস, ক্রিকেট বলে, ক্রিকেট বলে না, আসলে সেন্টেন্সটি হবে ক্রিকেটকে বলা হয়। সেক্ষেত্রে একটি বি ভার্ব দিতে হবে। ক্রিকেট যেহেতু সিঙ্গুলার, আমরা ইজ দিব এবং ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা হলো কোনো সেন্টেন্সকে প্যাসিভ করার একটা বেসিক নিয়ম, যে একটি বি ভার্বটা কী হবে তার টেন্স এবং সাবজেক্টের উপর নির্ভর করবে। যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ দিয়েছি আর ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করেছি। কোনো কারণে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল তোমার জানা না থাকে, সেক্ষেত্রে তুমি ইডি যোগ করবা। হওয়ার সম্ভাবনা 50-50, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। উত্তর না লেখার চাইতে ইডি লিখে দেওয়াটাই বেটার। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ, একটি ফ্রেন্ডশিপের বন্ধন, বন্ধুত্বের বন্ধন তৈরি হয়। তাহলে এটাও কিন্তু প্যাসিভ করতে হবে এবং ইতিমধ্যে আমরা জেনেছি প্যাসিভ করার জন্য একটা বি ভার্ব দিতে হয়। কেন ইজ দিলাম? কারণ এখনও সাবজেক্ট সিঙ্গুলার আছে। ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করব, ইডি যোগ করতে হবে, ই তো আছে, আমরা ডি যুক্ত করলাম। বন্ধুত্বের বন্ধন তৈরি হয় অ্যামং দ্য প্লেয়িং নেশনস, যেই নেশনগুলো খেলাধুলা করে থাকে তাদের মাঝে। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, ইজ পপুলারলি নোন, এটা কিন্তু প্যাসিভ করতে হবে। তবে এটা সুবিধা হলো বি ভার্ব ইতিমধ্যে দেওয়া আছে, আমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। নো, নিউ, নোন। অ্যাজ দ্য টাইগার্স, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে বাঘ নামে পরিচিত, অর্থাৎ বাঘ হিসেবে জনপ্রিয়। আওয়ার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজড, এটা বি আছে, বি থাকা মানে কি ইতিমধ্যে আমি বলেছি, ইজ দিতে হবে।
আওয়ার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজড, এটাও কিন্তু পেসিভই হয়েছে, বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট অলরেডি প্রুভস, এটা ইতিমধ্যে প্রমাণ করেছে। অলরেডি থাকার কারণে আমরা একটা হ্যাজ দিব, কারণ অলরেডি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট অলরেডি হ্যাজ প্রুভড, প্রকৃতপক্ষে এরকম হবে, ইট হ্যাজ অলরেডি প্রুভড। কেউ যদি এভাবে লেখে সেটাও অ্যাকসেপ্টেবল, আর কেউ যদি এভাবে লেখে সেটাও অ্যাকসেপ্টেবল। এটা প্রমাণ করেছে ইটস ওর্থ, এটার যে মূল্য, ইন মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ, অনেক আন্তর্জাতিক খেলায়। আবার ক্রিকেটার্স, এখন কি দিব আমরা? এখন কিন্তু সাবজেক্ট প্লুরাল, তাহলে আর দিতে হবে। আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপাবল অফ, অফ হলো একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ই আছে, ইকে বাদ দিয়ে তারপরে আমরা আইএনজি যোগ করলাম, এবং এটাই নিয়ম। আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপাবল অফ কম্পিটিং উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের ক্রিকেট দল সক্ষম পৃথিবীর যে বিখ্যাত দলগুলো রয়েছে তাদের সাথে লড়াই করার জন্য। দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, এখানে অলরেডি পেয়েছি এবং ইতিমধ্যে এই জায়গায় কিন্তু অলরেডি পেয়েছি। এখানে আমরা ব্যবহার করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এখানেও একই নিয়ম আমরা ব্যবহার করব। হ্যাজ, গো, ওয়েন্ট, গন, হ্যাজ গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা, আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট টিমকে ধন্যবাদ। ইন স্পাইট অফ ইটস রিনাউন, এর সুনাম সত্ত্বেও, সামটাইমস আওয়ার ক্রিকেট টিম শকস আস। তাহলে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস যুক্ত করতে হয়। মাঝে মাঝে আমাদের ক্রিকেট টিম আমাদেরকে ব্যথিত করে বাই, বাই হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হবে এখানে আমি বলেছি, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। মাঝে মাঝে আমাদের দল খুবই বাজে খেলে থাকে এবং সেটা আমাদেরকে খুব ব্যথিত করে। ইভেন আফটার দ্যাট উই বিলিভ, তার সত্ত্বেও আমরা বিশ্বাস করি, আওয়ার ক্রিকেটার্স আউটশাইন, এটা আমরা ফিউচার অর্থে ব্যবহার করব, ভবিষ্যৎ অর্থে ব্যবহার করার জন্য আমরা উইল ব্যবহার করব। আমাদের ক্রিকেটাররা ছাড়িয়ে যাবে অল আদার কম্পিটিটরস ইন ফিউচার, ভবিষ্যতে সকল প্রতিযোগীকে, অর্থাৎ আলোকিত করবে, উদ্দীপ্ত করবে, তাদেরকে ছাড়িয়ে যাবে যত কম্পিটিটর রয়েছে, যত প্রতিযোগী রয়েছে তাদের সবাইকে। হাওয়ার, যাই হোক, দে নিড মোর ভিগারাস প্র্যাকটিস, তাদেরকে আরও কঠোর প্র্যাকটিস করতে হবে, টু রিচ দেয়ার গোলস, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে এটা কোনো চেঞ্জ হচ্ছে না। এই হলো 4 নম্বরের অ্যান্সার। আমরা এখন 5 নম্বর অ্যান্সার লিখব। এখানে ন্যারেশন রয়েছে। ন্যারেশনের প্রথম কাজ হলো কে কোন অংশ বলেছে সেটাকে ভালোভাবে বুঝতে পারা, তারপর ন্যারেশন চেঞ্জ করা। আনোয়ার প্রশ্ন করেছে মিস্টার রহমানকে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি রিপ্লাইড মিস্টার রহমান রয়েছে। কি প্রশ্ন করেছে? হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসব টেল, আক্সড আনোয়ার। আনোয়ার জিজ্ঞাসা করেছে ইসব কোন ধরনের, ইসব একজন ব্যক্তির নাম, কোন ধরনের গল্প বলতেন। প্রশ্ন করলে আক্সড হয়, যেটা ইতিমধ্যে এখানে রয়েছে। সুতরাং আনোয়ার কাকে প্রশ্ন করেছে আমরা কিন্তু জেনেছি, আনোয়ার আক্সড মিস্টার রহমান। কোন ধরনের প্রশ্ন? ডব্লিউএইচ কোশ্চেন, সুতরাং এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই এখানে বসবে। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, তারপর এখানে কি রয়েছে, সাবজেক্ট বসবে ইসব, আর এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে ডিড। পাস্ট টেন্স যদি হয় আমরা হ্যাড ব্যবহার করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে বিষয়টা কি হলো, কে কাকে প্রশ্ন করেছে সেটা লিখব, আর যে ডব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে প্রশ্ন করা হয়েছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি আমরা ব্যবহার করব এবং তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, আর পাস্ট টেন্স হওয়ার কারণে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। মিস্টার রহমান কি উত্তর দিয়েছে? তিনি জাস্ট একটা ওয়ার্ড বলেছেন, কিন্তু আমরা ন্যারেশন যখন করব তখন শুধু ওয়ার্ড বলবো না, সেটাকে সেন্টেন্সে নিয়ে যাব। প্রশ্নের উত্তরে রিপ্লাই বলতে হয়, এবং যেটা ইতিমধ্যে এখানে ব্যবহার করা হয়েছে, এটা যদি সেড হতো তাও আমরা রিপ্লাই বলতাম। মিস্টার রহমান রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফেবলস, অর্থাৎ আমরা ধরে নিই সে বলেছে দে আর ফেবলস, এবং যথারীতি আর পাস্ট ফর্ম হয়ে ওয়ার হয়ে গেল। মিস্টার রহমান প্রশ্ন করেছে ডু ইউ নো হোয়াট ফেবলস আর,
যথারীতি প্রশ্নের জন্য আস্কড ব্যবহার করা হয়েছে এবং প্রথম প্রশ্নটা কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন ছিল, এখন কিন্তু ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। এরকম প্রশ্ন হলে আমরা ইফ ব্যবহার করব, এই দ্যাটের পরিবর্তে ইফ ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ইফ হি নিউ হোয়াট ফেবলস আর, এটা মূলত ওয়্যার হবে। আনোয়ার রিপ্লাইড ইন নেগেটিভ, অর্থাৎ নো থাকার কারণে ইন নেগেটিভ হয়েছে। মিস্টার রহমান নডেড, অর্থাৎ মাথা নাড়ানো, তিনি যেটা বলেছেন ওয়েল, তার পরিবর্তে এটা হয়েছে। অ্যান্ড কন্টিনিউড, কি বলেছেন? ফেবলস আর স্টোরিজ উইথ এ মোরাল, ফেবলস আর স্টোরি উইথ এ মোরাল, এটা প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে কারণ চিরন্তন সত্য, এই জন্য চিরন্তন সত্য যদি হয়, ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। অ্যান্ড অ্যাডেড দ্যাট, তিনি আরও যোগ করেছেন, এই যে অ্যান্ড আছে, অ্যান্ড অ্যাডেড দ্যাট ইশপ এন্টারটেইন, আমরা জেনেছি যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পর হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, যেটা এখানে আমরা ব্যবহার করেছিলাম। ইশপ হ্যাড এন্টারটেইনড পিপল বাই টেলিং দোজ স্টোরিজ, সেই গল্পগুলো বলে ইশপ মানুষকে আনন্দ দিত। কোশ্চেন 6-এ চলে আসলাম আমরা, মডিফায়ার ব্যবহার করতে হবে। কোন ধরনের মডিফায়ার ব্যবহার করতে হবে প্রত্যেকটার ব্র্যাকেটে কিন্তু উল্লেখ রয়েছে। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনকে মডিফাই করতে হবে এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, সেটাও বলে দিয়েছে। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে কি হবে না, অনেক সময় সেটা থাকবে না, কিন্তু নাউনকে সাধারণত অ্যাডজেক্টিভই মডিফাই করে থাকে। তাহলে এখানে আমরা পজিটিভ ব্যবহার করব। পজিটিভ চেঞ্জেস ইন পসেসিভ ব্যবহার করব। পসেসিভ মানে হলো আওয়ার, ইউর, দেয়ার, হিজ, মাই, এই ওয়ার্ডগুলোকে পসেসিভ বলা হয়। ইন আওয়ার বিহেভিয়ার, অর্থাৎ আমাদের আচার আচরণে পজিটিভ চেঞ্জ আনতে হবে, সেটাই হলো শিক্ষার উদ্দেশ্য। ইট অলসো ব্রিংস চেঞ্জেস, এটা আরও পরিবর্তন করে ইন আওয়ার লাইফস অ্যান্ড সোসাইটি, আমাদের সমাজে, আমাদের জীবনে। রিলেটিভ ক্লোজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, সোসাইটি, সোসাইটিকে মডিফাই করবে এবং সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে হবে। ক্লোজ মানে হলো সাবজেক্ট ভার্ব। হু, হুইচ, দ্যাট, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে ইন হুইচ উই লিভ অথবা হোয়ার উই লিভ, যে সমাজে আমরা বাস করি সেই সমাজকে, আমাদের জীবনকে এটা পরিবর্তন করে। ইফ ইট ফেলস টু ডু সো, এটা করতে যদি ব্যর্থ হয়, ইট কান্ট বি কল্ড এডুকেশন, এটাকে শিক্ষা বলা যেতে পারে না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস অ্যান্ড গেটিং গ্রেডস, গ্রেড অর্জন করা, সার্টিফিকেট অর্জন করা, এগুলো শিক্ষা নয়। ইট ইজ, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে, মাছ ব্যবহার করব আমরা এখানে, মাছ মোর দ্যান দ্যাট, সেটা তার চাইতেও বেশি কিছু। ভেরি, সো, মাছ, এই ধরনের ওয়ার্ডকে ইন্টেন্সিফায়ার বলা হয়, এগুলো খেয়াল রাখতে হবে। উই ক্যান অ্যাপ্লাই পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে নাউনটা রয়েছে এই নাউনটাকে মডিফাই করবে। প্রি মানে পূর্বে, পূর্বে বসে। পাস্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে এখানে আমরা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, আমাদের যে অর্জিত জ্ঞান সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে। দ্যাট লাইস, যেটা নিহিত রয়েছে, অ্যাডভার্ব ব্যবহার করব এবং সেটা লাইকে মডিফাই করবে। পোস্ট মডিফাই, অর্থাৎ যে ওয়ার্ডটাকে আমরা ইতিমধ্যে রেখে এসেছি সেই ওয়ার্ডটাকে মডিফাই করবে। তাহলে এখানে আমরা একটা অ্যারাউন্ড ব্যবহার করব, দ্যাট লাইস অ্যারাউন্ড, যেটা চারপাশে নিহিত রয়েছে। উই ক্যান ডু দ্যাট, আমরা এটা করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, মেনি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওয়ান ওয়ে ইজ সিভিক এনগেজমেন্ট, একটা সিস্টেম হলো সিভিক এনগেজমেন্ট, অর্থাৎ নাগরিকের যে দায়িত্ব কর্তব্য সেগুলোতে সম্পৃক্ত হওয়া, এটাকেই সিভিক এনগেজমেন্ট বলা হয়। হুইচ ইজ, অ্যাপ্রিসিয়েটকে মডিফাই করতে হবে। অ্যাপ্রিসিয়েটেড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি, গ্রেটলি ব্যবহার করতে পারি, যেটা অনেক বেশি প্রশংসিত করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। সিভিক এনগেজমেন্ট মিন্স ওয়ার্কিং, সিভিক এনগেজমেন্ট মানে হলো কাজ করা, টু মেক ডিফারেন্স, পার্থক্য করার জন্য, ইন সিভিক লাইফ, নাগরিক জীবনে। প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ অর্থ হলো প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আমরা এখানে ব্যবহার করতে পারি
অফ এ পারসন। পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এ পারসন বিহেভড সিভিক্যালি ইজ কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস লাইক ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। যে ব্যক্তি আচার আচরণ সিভিক্যালি করে থাকে তিনি সাধারণত খুব উদ্বিগ্ন থাকেন সিভিক ইস্যুগুলো নিয়ে, যেমন অবিচার, বৈষম্য এবং সামাজিক অন্যান্য যে ত্রুটিগুলো রয়েছে সেই সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কোশ্চেন নং 7-এ চলে আসলাম। যথাযথ কানেক্টর ব্যবহার করতে হবে। যেহেতু নির্দিষ্ট কোনো কিছুর উল্লেখ নেই, এটা অনেক রকম অ্যান্সার হতে পারে, তবে প্রতিটি অ্যান্সার হতে হবে লজিক্যাল, প্রত্যেকটি অ্যান্সার হতে হবে যুক্তিসঙ্গত। টাইম বাই ইটস ভেরি নেচার, সময় তার ধরন অনুযায়ী, ইজ ফ্লিটিং, প্রবাহমান। দ্যাটস ওয়াই টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, এই জন্যই সময় একবার চলে গেলে চিরদিনের জন্যই চলে যায়। অনলি দ্য সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম, একমাত্র সিনসিয়ার পিপল যারা তারাই সময়ের গুরুত্ব বুঝতে পারে। বাট নট এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম, কিন্তু সবাই সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। সামটাইমস ইট ইজ সিন দ্যাট, মাঝে মাঝে এটা দেখা যায় যে মেনি অফ আস ওয়েস্ট টাইম, আমাদের অনেকেই সময় অপচয় করে থাকে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, উই রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স অফ লস টাইম, আমরা যে সময়টা হারাই তার গুরুত্ব বুঝতে পারি ওয়েন ইট ইজ টু লেট, যেটা অনেক বেশি দেরি হয়ে যায়। অর্থাৎ সময় থাকতে আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারি না, সময়টা চলে যাওয়ার পর আমরা সময়ের গুরুত্বটা বুঝতে পারি। অ্যাজ এ রেজাল্ট উই সাফার ইন লাইফ, ফলশ্রুতিতে জীবনে আমরা ভোগান্তির শিকার হয়ে থাকি। সো অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সুতরাং আমাদের সবাইকে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে। ইনফ্যাক্ট এমনকি প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফে সময়ের যথাযথ ব্যবস্থাপনা সফলতার চাবিকাঠি। ফর এক্সাম্পল উই ফাইন্ড দ্যাট, উদাহরণস্বরূপ আমরা পাই যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম, আইডিয়াল স্টুডেন্ট হলো সেই যে সময়ের সর্বোত্তম ব্যবহার করে থাকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে এ লেজি স্টুডেন্ট ফেলস টু মেক দ্য গ্রেট অ্যাজ হি কিলস টাইম, যেহেতু সে সময় অপচয় করে কাঙ্ক্ষিত ফলাফল সে করতে পারে না। সো দ্য টিচার্স অ্যাডভাইস দেয়ার স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম, সুতরাং স্টুডেন্টদেরকে টিচাররা অ্যাডভাইস করে থাকেন সময় অপচয় না করার জন্য। বিসাইডস, এছাড়া যখন কোনো তথ্য যোগ করি তখন আমরা বিসাইডস বলি। বিসাইডস দে ওয়ার্ন দ্য স্টুডেন্টস, তারা স্টুডেন্টদেরকে সতর্ক করে থাকে অ্যাগেনস্ট দেয়ার অ্যাডিকশন টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যান্ড গেমিং, যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো রয়েছে এবং যে গেমগুলো রয়েছে সে সম্পর্কে তাদেরকে সচেতন করে থাকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কি আছে? ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, এগুলোর কথা বুঝিয়েছে এখানে। দেয়ারফর স্টুডেন্টস শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স, সুতরাং স্টুডেন্টদেরকে তাদের টিচারের অ্যাডভাইসকে ফলো করতে হবে, অন্যথায় আদারওয়াইজ দে উইল সাফার ইন দ্য লং রান, পরিশেষে তারা ভোগান্তির শিকার হবে। সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোই এখানে দেওয়া আছে এবং কোন ওয়ার্ডকে কি করতে হবে সেটা কিন্তু ব্র্যাকেটে লেখা আছে। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। গুড লুকিং সমার্থক লিখতে হবে বিউটিফুল বা প্রিটি। ডার্ক তার সমার্থক হবে ব্ল্যাক। ফ্ললেস তার সমার্থক হবে পারফেক্ট। শাইনি তার বিপরীতার্থক হলো ডিম অথবা ডাল। যে কোনো একটা লিখতে হবে, দুইটা লিখলে কিন্তু কাটা যাওয়ার সম্ভাবনা আছে। স্লেন্ডার, স্লেন্ডার মানে হলো ক্ষীণ রোগাকার, বিপরীত হবে ফ্যাট বা থিক। গ্রেসফুল তার সমার্থক হবে এলিগেন্ট বা চার্মিং। স্টাইলিশলি বিপরীত হবে আনফ্যাশনেবলি অথবা আনস্টাইলিশলি। অ্যাপ্রিসিয়েট বিপরীত হবে আন্ডারমাইন অথবা ইগনোর। ওয়ারিস তার বিপরীত হবে এনজয়স বা চিয়ার্স। নোটিশ তার বিপরীত হবে ইগনোর, নোটিশ মানে হলো লক্ষ্য করা। ট্যালেন্ট মেধাবী সমার্থক হবে জেনিয়াস। বিউটিফুল তার বিপরীতার্থক হবে আগলিনেস। অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা সমার্থক হবে অ্যাসপাইরেশন আর ড্রিম। ইন্টেলিজেন্স তার সমার্থক হবে ট্যালেন্ট অথবা ব্রিলিয়ান্স। আমরা গ্রামারের সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে।
এখানে বলা আছে 14টি ভুল রয়েছে। সবসময় কিন্তু এই সংখ্যা নাও মিলতে পারে, তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। যতটা ভুল পাবে ততটাই তুমি ঠিক করে দিবে। ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? একটা প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। ইয়েস, নো, ওয়েল এদের পরে আমরা কি ব্যবহার করে থাকি? কমা ব্যবহার করে থাকি। ইয়েস আই ডিড, সেন্টেন্সটি শেষ হলো, ফুল স্টপ দিতে হবে। ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট? প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্নের প্রয়োজন রয়েছে। আই অ্যাম অ্যাফ্রাইড, আই অ্যামকে শর্ট ফর্ম করেছে, সুতরাং এখানে একটা অ্যাপোস্ট্রফির প্রয়োজন রয়েছে। আই হ্যাভ লস্ট ইট, এটাও শর্ট ফর্ম করেছে যেহেতু এখানেও অ্যাপোস্ট্রফি দিলাম। ডু ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট? আবারও প্রশ্ন, দরকার প্রশ্নবোধক চিহ্ন। ইয়েস, এই ইয়েসের পরে আমরা কি দিয়েছি? কমা দিয়েছি, তাহলে এখানেও আমরা কমা দিব। ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, এখানে কিন্তু সেন্টেন্সটি শেষ হয়েছে, ফুল স্টপ দিব। তারপর যেহেতু ফুল স্টপ দিয়েছি, পরে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, তাহলে সেন্টেন্সটি কিন্তু এখানে শেষ হয়েছে, ফুল স্টপ দিব। নতুন করে সেন্টেন্স শুরুর আগে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। ইউ ওয়ান্টেড টু লুক আউট, তুমি দেখতে চেয়েছিলে, বাট উই ডিড নট লেট ইউ। ডিড নট, তাহলে নটের শর্ট ফর্ম করেছে যেহেতু অ্যাপোস্ট্রফি দিলাম। লেট ইউ, ওয়াই, কেন? বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ এটা খুব বিপজ্জনক ছিল। ইউ ওয়ার অনলি 4 years ওল্ড দেন, তাহলে এই হলো আমাদের 9 নম্বরের অ্যান্সার। যেখানে যে পাংচুয়েশন মার্ক দরকার ছিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন রাইটিং পার্টে দেখব কি কি এসেছিল ময়মনসিংহ বোর্ড 2023 সালে। সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স কলেজ ঢাকা, মনে করো তুমি ঢাকার এক্স কলেজের একজন শিক্ষার্থী। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, তোমার কলেজের প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে মাল্টিমিডিয়া ফেসিলিটি দেওয়ার জন্য, প্রজেক্টর, মনিটর, সাউন্ড সিস্টেম, এইগুলো দেওয়ার জন্য প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপর একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বিষয় হলো ট্রি প্লান্টেশন। তারপরে আরও একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বিষয় হলো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তুমি যদি 2024 সালের পরীক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারেই প্রশ্নগুলো আসবে। কিন্তু 2025 বা তার পরবর্তীতে তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের কাঠামোর সাথে মিলবে না। সেক্ষেত্রে তোমাকে 2019, 18, 17 এই প্রশ্নগুলো দেখতে হবে, তাহলে তুমি আইডিয়া পাবে যে তোমার প্রশ্নের স্ট্রাকচার কী হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়েছ। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান। আশা করি প্রত্যেকটি ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।